বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। সুদীপের অনেকদিন হয়ে গেল মাধবপুরে চাকরি বলতে এটা বড় প্রাইভেট কোম্পানিতেও মাধবপুরে চাকরি করে। তো চাকরি ওর মোটামুটি হয়ে গেল, 3-4 বছর প্রায় হয়ে গেল। ও ছোট একটা বাড়িতে ভাড়া থাকে। ওর প্রথম সুযোগ ছিল শেয়ারে থাকার জন্য, বড় ছিল বাড়িটা, কিন্তু ওর পার্সোনাল একা থাকতেই পছন্দ। কিন্তু এই নয় যে ও মিশোকে নয়, ও কিন্তু মিশোকে, কিন্তু থাকার ব্যাপারে কিন্তু ও একদম পার্সোনাল। তাই ও ওই শহরেই একটি ছোট বাড়ি দেখে, মানে মোটামুটি একজন থাকার জন্য এনাফ বলা যাবে। তো ওখানে ভাড়া নিয়ে ও চাকরির দিন থেকে এখনো আছে, মানে মোটামুটি 5-6 বছর থাকা হয়ে গেল আর কি। এবার বলি এবার বলি সুদীপের ব্যাপারে। সুদীপ একটি ছোট গ্রাম থেকে বিলং করে। গ্রামটি বেশি বড় না, গ্রামটি ছোট। আর ওই গ্রামের অনেক মানুষই গ্রাম ছেড়ে শহরে চলে এসছে। কেউ ব্যবসার ক্ষেত্রে এসছে, কেউ চাকরি ক্ষেত্রে এসছে, মানে বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে এসছে বলতে গেলে। গ্রামের মধ্যে কিছু মানুষ এখনো আছে। তো ওর সুদীপের বাড়িতে সুদীপের একটি ভাই আছে। ভাইটি ওর থেকে অনেক ছোট, মানে ভাইটি এখনো পড়াশোনা করছে, মানে কলেজে পড়ছে আর কি। করছে বলতে কি, মানে ভর্তি হবে আর কি কলেজে, মানে এইচএস কমপ্লিট হয়ে গেছে। ও এবার দেখছে কোন লাইনে যাওয়া যায়, কলেজ লাইনে যাওয়া যায় না অন্য কোনো লাইনে যাওয়া যায়। তো সে ভালো কথা। কিছুদিন পর সুদীপের ওই পাড়ারই, যে ওখানে থাকে ওই পাড়ারই একটি মেয়ের সাথে পরিচয় হয়। মানে একটু হেল্প করে দেয় বৃষ্টির দিনে আর কি। বৃষ্টির দিনে মেয়েটি দাঁড়িয়ে ছিল ফাঁকা। তো বললো, দাদা দাদা আপনি তো যাচ্ছেন ওইদিকে, তো আমিও যাই ওইদিকে। ওই সূত্রে ওদের সাথে পরিচয় আর কি। তারপর বিয়ে নিয়েও কথাবার্তা হয়। প্রথমে দুই পরিবারের একে অপরের সাথে মতামত নেওয়া হয়। তো সুদীপের পরিবারেরও অনন্যাকে পছন্দ, মেয়েটির নাম হচ্ছে অনন্যা। অনন্যার পছন্দ, এবং অনন্যার ফ্যামিলিতেও সুদীপকে খুব পছন্দ। অনন্যার কোনো ভাই বোন নেই, ও একটি বোন। তো পরে একদিন ওদের লগ্ন দেখে গ্রামের মধ্যে ধুমধাম করে বিয়ে হলো। তো গ্রামে তো প্রচুর লোক এসেছিল, ওদের আত্মীয়রা তো ছিলই। মাসির বাড়ি ছিল, পিসির বাড়ি ছিল, তারপর গ্রামের তো আরো বন্ধু যারা বাইরে, মানে বর্তমানে যারা বাইরে থাকে তারাও বিয়েতে এসেছিল। সুদীপের বিয়ে বলে কথা, ওদের খুব বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। নামের মধ্যে ভালো নামডাকও আছে। তো বিয়ে হওয়ার পর অনন্যা ওই ওদের গ্রামেই থাকতে শুরু করলো, মানে অনন্যা শ্বশুর বাড়িতে থাকতে শুরু করলো আর কি। থাকতে থাকতে একদিন বললো যে, প্রথমে অনন্যাই ব্যাপারটা তুললো। তো বললো যে, বাবা এক কাজ করলে হয় না, শহরে গিয়ে থাকলে হয় না ও সুদীপের সাথে, তাহলে ওরও সুবিধা হবে। ও ও একা হয়তো পুরোটা সামলাতে পারছে না, আর আমিও যেতে পারছি না। তাহলে এক কাজ করলে তো হয়, আমরা 4জনই শহরে গিয়ে ওর সাথে থাকবো। তখন কিন্তু দুজনেই সবসময় রাজি রাজি হয়ে যায়। শ্বশুর শাশুড়িও রাজি হয়ে যায়, আর তখন ওর ভাই অনিমেষ তখন রাজি হয়ে যায়। অনিমেষে বলে যে, না বৌদি ঠিকই বলেছে, শহরে দাদার সাথে গিয়ে একসাথে থাকবো এক কাজ করে। তাহলে এক কাজ করুন, ওকে ফোন করে জানিয়ে দাও যে শহরে কোনো ভালো বাড়ি আছে, মানে টোটাল 5জন থাকার জন্য। 5জনই হচ্ছে ও, সুদীপের স্ত্রী, ওর মা বাবা আর ছোট ভাই। তাহলে টোটাল 5জনই হচ্ছে আর কি। তো 5জন থাকার মতো কোনো ভালো বাড়ি আছে মোটামুটি এভারেজ ভাড়ার মধ্যে, মানে খুব বেশি যেন বেশিও না হয়, কমে তো পাওয়া যাবে না, কিন্তু খুব বেশি হয়ে গেলেও মুশকিল আছে। তো মোটামুটি একটা ভাড়া ভালো দেখে একটু বাড়ির খোঁজ নিতে আগের থেকে বলে দিলে, তাহলে সুদীপ সেটা খুঁজে রাখবে, আর সুদীপ সেটা দেখেও রাখবে। তাহলে তখন সবকিছু ঠিক হওয়ার পর সুদীপ আমাদেরকে ডাকবে তখন। তো তাহলে তখন তো বললো যে, না বৌমা বৌমা তুমি ভালো কথা বলেছো, তাহলে এক কাজ করো, সুদীপকে আবার ফোন লাগায় রাতের বেলা। তো রাতের বেলায় ওর মা, সুদীপের মা, সুদীপকে ফোন লাগায়। তো ফোন লাগিয়ে তো প্রথম প্রথম নর্মাল যেমন কথা হয় সেরকম কথা হলো মা ছেলের মধ্যে। তারপর বললো, হ্যাঁ সুদীপ,
আমরা ভাবছিলাম 4জনই শহরে যাব, বৌমা, তোর ভাই আর তোর বাবা আর আমি। তাহলে 4জনই শহরে গিয়ে থাকবো। তাহলে তোর ভাইও বলছে ওখানে কলেজে ভর্তি হবো আর কম্বাইন্ড এক্সামের জন্য কোচিং নেব, মানে ওর টার্গেট কম্বাইন্ড এক্সামে কোচিং নেওয়া, মানে কলেজে পড়া হবে আর ওইটাও হবে আর কি। আর যেহেতু 18 বছর বয়স হয়ে গেছে সেহেতু চাকরির এক্সামও দিতে পারবে, কম্বাইন্ড এক্সাম যে কোনো এক্সামে। তো বললো ঠিক আছে, তো ভালোই হয়। তো সুদীপ ব্যাপারটা শুনে সুদীপ কিন্তু খুব খুশি হলো। মানে সুদীপেরও ইচ্ছা ছিল যে মনে মনে যে সবাইকে শহরে এনে একসাথে থাকবো আর কি। তো যাই হোক, প্রথমেই ওর মা সেই প্রসঙ্গটা বলে দিল সুদীপকে। তো সুদীপ বললো দাঁড়াও দেখছি, এত 5জন থাকবো আর ভাড়া মোটামুটি হবে, তো এরকম খরচ পাওয়া তো মুশকিল। তো তোমাদের চিন্তা নেই, আমি দেখছি, খোঁজ করছি। আজকে তো হবে না, আজকে রাত হয়ে গেছে। তো পরের দিন আমার বন্ধু রমেশকে বলছি। রমেশ মানে হচ্ছে ওই কোম্পানিতে কাজ করে, দু বন্ধু আর কি, ও ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে। তো পরের দিন অফিসে গিয়ে রমেশকে বললো যে রমেশ, যে আমরা 5জন থাকবো, আমার পুরো ফ্যামিলি। তো তোর কোনো পরিচিত ঘর আছে যে ফাঁকা আছে কোনো, যে 5জন থাকা যাবে আর ভাড়া মোটামুটি হবে? রমেশ বলল এত তাড়াতাড়ি তো মুশকিল ভাই, আর 5জন যেহেতু বলছিস তাহলে তো ঘরটা তো একটু বড় হতে হবে, যাতে সুবিধা হয় সবাইকার। তো দাঁড়া, তোকে আমি আমি দেখছি, তো তোকে আমি ফোন করে দেবো, আমি খোঁজ নিচ্ছি আজকে। মানে ও ওখানকার লোকাল ছেলে আর কি, ওই মাধবপুরেরই ছেলে। তো তো ব্যাপারটা আরো বেটার জানবে। তো বললো দাঁড়া, চিন্তা করিস না, আমি দেখছি খোঁজ নিয়ে। তো 2-3 দিন পর একটা বাড়ির খোঁজ পেল। তো বললো যে হ্যাঁ রে সুদীপ, একটা বাড়ির খোঁজ পেয়েছি। তো এটা কিন্তু মেন টাউনের থেকে একটু দূরে হবে। তো তোর তো বাইক আছে, কোনো অসুবিধা নেই, আশা করি কোনো অসুবিধা হবে না। মেন টাউন থেকে 2-3 কিলোমিটার দূরে, একটু খুব যে দূরে সেটা আমি বলবো না, যে প্রপার যে টাউনটা সেটা থেকে একটু 3 কিলোমিটার দূরে আর কি, মানে গ্রাম সাইডে বলতে গেলে আর কি, শহরের সাথে লাগোয়া গায়ে একদম, কিন্তু গ্রাম সাইডে পড়ছে। তাহলে কোনো অসুবিধা নেই, সামনেই তো 2-3 কিলোমিটার, মানে কতটা দূর, বাইকে আরামসে পৌঁছে যাবে, কোনো ব্যাপার না। বলতে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তুই এক কাজ কর, বিকেল দিকে অফিস ছুটি হওয়ার পর তোর সাথে যাবো তাহলে একবার। তো তখন রমেশ বললো ঠিক আছে, তাহলে বিকাল দিকে চ, কোনো অসুবিধা নেই, আমি তো ফাঁকাই আছি এমনি, বিকাল দিকে ওইদিকে যাবো বাড়িটা দেখতে। তো ওরা দুজনে বাইকে করে বিকেল দিকে বাড়িটা দেখতে গেল। তো বাড়িটা কিন্তু বড় ছিল বেশ, আর বাড়ির মালিক থাকে কলকাতাতে। এবার কলকাতাতে কেন থাকে সেটা কিন্তু মানে রহস্য, ওটা কিন্তু কেউ বলতে পারবে না, কেন থাকে সেটা জানে না, কিন্তু কলকাতা থাকে। তো বাড়িতে গেল, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলো কেয়ারটেকার আছে, মানে বাড়ির যে দেখাশোনা করে। তো কেয়ারটেকার মধ্যবয়সী কেয়ারটেকার, খুব বেশি বয়স যে তার না, মোটামুটি 45 থেকে 40 দেখে বোঝা গেল। তো তখন কেয়ারটেকার বলল যে বাড়ি দেখতে এসছেন? তো তখন সুদীপ বললো হ্যাঁ। সুদীপ আর রমেশ দুজনেই বললো যে হ্যাঁ, বাড়ি দেখতে এসছে, বাড়িটা দেখালে একটু ভালো হতো। তো খবর পেলাম আপনাদের বাড়িটা ফাঁকা আছে, ভাড়া দিচ্ছেন, তো এলাম তাই। তো বললাম আপনারা কজন থাকবেন? কেয়ারটেকারের নাম হচ্ছে রতন। নাম জানার পর বললো যে রতন দা, আমরা 5জন থাকবো, আমি, আমার স্ত্রী, আমার মা বাবা আর আমার ছোট ভাই। তো 5জন বললো যে না, হ্যাঁ ভালো, তো 5জন তো আরামসে হয়ে যাবে। তো নিচতলাটা পুরোটা দেখালো। এবার কিন্তু সুদীপ কিন্তু একটু আশ্চর্য হলো, তবে এত সুন্দর বাড়িটা এত কম ভাড়ায় কেন দিচ্ছে, মানে জিনিসটা ব্যাপারটা বুঝতে পারলো না জিনিসটা ঠিক। তখন সেই ব্যাপারটা কিন্তু ও রমেশকে বললো, বন্ধু তো কানে কানে সাইডে নিয়ে গিয়ে কানে কানে বললো। তো রমেশ বলছে আরে বাবা, তোর তো কাজ হলেই তো হচ্ছে, তোকে তো দেখতে কে বলছে, তোর বাড়িটা পছন্দ আছে কিনা বল তুই আগে। তো না, তখন শুধু বলছে না, বাড়িটা তো খুবই ভালো, এই দামে এই ভাড়ার মধ্যে কিন্তু তো বাড়ি তো খুবই ভালো, খুব সুন্দর, মানে এরকম তো পাওয়া মুশকিল, আর খুঁজার থেকে না খুঁজাটাই ভালো। তখন সঙ্গে সঙ্গে রমেশ বলে দিল ঠিক আছে, এইটাই তুই তাহলে ফাইনাল কর। তো তখন সুদীপদা বললো যে রতন দা, আমরা আসছি, 1 তারিখ থেকে আসবো কিন্তু, মানে মাসের প্রায় শেষই হয়ে এসছে, 28 তারিখ প্রায় শেষই হয়ে গেছে। তো বলে 1 তারিখ থেকে আমরা আসবো, মালটাল সব নিয়ে আসবো,
তো ঘরটা একটু পরিষ্কার করে রাখবেন। তো বললো ঠিক আছে দাদাবাবু, আপনাদের চিন্তা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। এবার রতন বলছি, এবার সুদীপ একটা কথা একটু মানে ইচ্ছা জাগছিল, তাই জিজ্ঞাসা করলো যে এই বাড়ির মালিকের সাথে একবার দেখা করলে হতো না, ওনার বাড়ি ভাড়া নিচ্ছি, তাহলে একবার দেখা করলে ভালো হতো। তখন রতনদা হেসে হি হি করে হেসে বললো, আরে না না, কোনো চিন্তা নেই, ওর দরকার নেই, আমি তো আছি, কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলুন দাদাবাবু। তো তখন সুদীপ আর কথা বাড়ানো না, যখন হয়ে গেছে শুধু আবার কথা বাড়ি ঝামেলা করে লাভ নেই, তার থেকে এই বইটা খুব সুন্দর, শহর থেকে একটু দূরে হলেই বা কোনো ব্যাপার না, আরামসে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো সেই রাতে গিয়েই সুদীপ তার ফ্যামিলিকে ফোন করে, মানে মায়ের ফোনে ফোন করে আর কি। তো বললো তোমার জন্য সুখবর, বাড়িটা খুব সুন্দর পেয়েছি, তো তোমরা এক কাজ করো, ওখান থেকে জিনিসপত্র নিয়ে তুমি চলে এসো। তখন ওর বাবা মানে টেম্পু মানে বড় ছোট্ট ট্রাক নিয়ে জিনিসপত্র সব নিয়ে নিল, দিয়ে 1 তারিখে ওরা সকাল দিকে চলে এলো। সকাল দিকে মানে একটু বেলা করে ঢুকলো আর কি, 12টা 1টার দিকে। তো বাড়িটা দেখে তো সুদীপ তো অলরেডি বাড়িটা দেখেছে, আর বাকি 4জন দেখে কিন্তু অবাক হয়ে গেল যে বা বাড়িটা তো খুব সুন্দর হবে, বেশ বাড়িটা পছন্দ করেছিস তো। তো বললো না না, যদি ধন্যবাদ দিতে হয় তাহলে রমেশকে দাও, আমার বন্ধুকে দাও, আমি বন্ধুই আমাকে এই বাড়িটা করে দিল। তখন রমেশের সাথে পরিচয় হলো। তো বললো বাবা ধন্যবাদ বাবা, তুমি যে হেল্প করলে। বলে না না কাকা বাবু, এটা কোনো ব্যাপার না, আমার বন্ধু হিসাবে হেল্প করেছে, এটা তার সাথে কিছু কোনো ব্যাপার না, কোনো অসুবিধা হলে জানাবেন ওকে। তারপর তো অফিসে তো ওর সাথে দেখাই হয়, এক অফিসে যেহেতু কাজ করি, তাহলে অফিসে তো দেখাই হচ্ছে, বাকি এমনি কোনো অসুবিধা থাকলে বলবেন। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। তারপর জিনিসপত্র আস্তে আস্তে নামানো হলো। প্রথম দিন জিনিসগুলো একটু অগোছালো ছিল, তো সেদিন ওরা কোনো কাজ করলো না। সেদিন সুদীপ হোটেল থেকেই খাবার নিয়ে এলো, দুপুরে খাবারটাও নিয়ে এলো, আর রাতের খাবারটাও হোটেল থেকে নিয়ে এলো। ওরা গ্যাস স্টেশনে ছিল, কিন্তু প্রথম দিন যেহেতু টায়ার্ড অতটা, সেহেতু আর এনার্জি গেল না, যে বাবা তোকে কষ্ট করছে, তার থেকে ওর আজকে হোটেলে খেয়ে আসি। খেয়ে আসারও দরকার নেই, বললো যে এক কাজ কর, তুই খাবারটা নিয়ে, তুই তো অফিস থেকে আসবি ওই পথে, তাহলে খাবারটা তুই নিয়ে আসবি। বলে হ্যাঁ বাবা, কোনো চিন্তা নেই, আমি নিয়ে আসবো। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে গেল। বাড়িটা দেখে তো সবাইকারই পছন্দ। তো প্রথম দিন ভালোভাবেই কেটে গেল। তারপর দিন জিনিসপত্র বাগাতে গুছাতে সব ওগোছালো হয়ে আছে, তো তারপর পরিষ্কার করে রেখেছে, কিন্তু নিজের মতো আর একটু পরিষ্কার করে নিল আর কি। সুদীপ অফিস চলে গেছে, কিন্তু অনন্যা আর ও শাশুড়ি মানে সুদীপের মা নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল আর কি। ভাগাভাগি সব কমপ্লিট প্রায়। তারপর তো গ্যাস তো আছে, ওরা তো রান্না করে নিজেই খাবে। তারপর রান্না হয়ে গেল, সব হয়ে গেল, খাওয়া হয়ে গেল। সুদীপ তো বিকাল বেলায় আসে, তো ওর জন্য কিছু খাওয়ার করে রাখলো আর কি অনন্যা। তো এইভাবে 2-3 দিন ভালোভাবে চলতে শুরু করলো, কোনো অসুবিধা হয়নি। এত সুন্দর বাড়ি, তারপর তাও মোটামুটি একটা ভাড়ার মধ্যে, অন্য জায়গা হলে তো পাওয়াই মুশকিল ছিল। তো বাড়িটা কিন্তু ব্যাপক পেয়েছে, সেটা কিন্তু সুদীপের বাবা সুদীপকে বারবার বলে। তারপরের দিন সুদীপ দেখলো যে মানে কিছু নেই আর কি, রোববার দিন ছিল, দেখলো যে বাজার থেকে বরং মাংস নিয়ে আসি। আর সুদীপের একটা কিন্তু খুব ভালো গুণ ছিল, ও মাংস রান্না খুব ভালো করতে পারতো। তো ও প্ল্যান করলো যে আজকে কিন্তু আমি মাংস রান্না করে খাওয়াবো, সেটা কিন্তু বলে দেয়, তা আমি কিন্তু মাংস আনবো, আমি কিন্তু রান্না করবো, তোমাদের সবাই খাওয়াবো। তো মাংস রান্না কিন্তু খুব ভালো করতে পারতো, বন্ধুদের সাথে পিকনিক করলো ওই মাংস রান্না করতো। তো সে যাই হোক, ও বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাজারের দিকে। তো বাজারে যাওয়ার আগে যে পাড়ার মোড়ে একজনকার চায়ের দোকান ছিল, ওখানে বসে চা খেলো একটু, আরো লোক ছিল। তো চায়ের দোকানের লোকটার সাথে পরিচয় হলো, যে বাবা চায়ের দোকানের যে মালিক, যে সে একটু বয়স্ক, 70-72 এরকম বয়স হবে, অনেক বয়স না। তো
বললাম বাবা তোমাকে তো এই তলাটা কখনো দেখিনি, তো নতুন এসছো মনে হচ্ছে তুমি। তো বললাম, শুধু বলে হ্যাঁ কাকা আমি নতুন এসেছি, ভাড়া এসেছি, আমরা 5 জন আছি, আমি, আমার স্ত্রী, আমার মা বাবা আর আমার ছোট ভাই আছে। বলে, বাহ বাবা। তো বাবা তুমি কোথায় মানে কার বাড়িতে উঠেছো? তো বললো যে গ্রামের শেষ প্রান্তে যে নদীটা আছে না, ওখানে একটা বড় বাড়ি আছে 2 তলা, ওই রায়বাবুদের বাড়িতে উঠেছি। রায়বাবু বললো। তো তখন একটু ওই হরিপদ কাকা একটু থামলো, মানে চিন্তা করলো, মানে কিছু যেন একটা। তারপরে কাছে ডাকলো হরিপদ কাকা, যে বাবা একবার এদিকে এসো তো। তো বললো সুদীপ কাছে গেল। তো তখন হরিপদ কাকা বলে উঠলো, আস্তে আস্তে বলে উঠলো যে দেখো বাবা, তুমি শহুরে ছেলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার যেহেতু তুমি যে তোমার ছেলের মতো, সেহেতু তোমাকে একটু ওয়ার্নিং দিয়ে দেওয়া ভালো আর কি। বললো কিসের ওয়ার্নিং? তো বললো দেখো বাবা, ওই বাড়িটাতে অনেক কিছু শোনা যায়, মানে ওখানকার আশেপাশের লোকই বলে বাড়িটার মধ্যে ভূতের বাস আছে। বাড়িটা কোনো নর্মাল বাড়ি নয়, ওটা একটা হন্টেড হাউস। তো এই এই জন্যেও নাকি বলা হয় ওই বাড়ির মালিকও কলকাতায় চলে গেছে। তো এটা থেকে যে বাড়ির মালিকেরা কলকাতায় গেছে, কিন্তু হন্টেড হাউস তার মানে এইটা ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু সুদীপের বেশ হজম হলো না, মানে ও বিশ্বাস করলো না আর কি। তো এত বয়স্ক লোক যেহেতু বলছে, সেহেতু হেসে দেওয়াটাও তাকে অপমান করা হবে। তো সুদীপ বললো ঠিক আছে কাকা বাবু, আমি দেখবো, কোনো অসুবিধা নেই, আপনি যে কথাটা বলেন আমি মাথায় কিন্তু রাখবো। তো তখন বললো ঠিক আছে, মাথায় কিন্তু রাখবে বাবা, আর যদি কোনো দরকার থাকে আমাকে বলবে অন্তত। বললো যে হ্যাঁ ঠিক আছে। তারপর সুদীপ চলে গেলো মাংসের দোকানে মাংস আনতে। ও কিন্তু ওই হরিপদ্র কাকার কথাটা কিন্তু মাথায় রেখেছে। ও কিন্তু নিজে ভূতে বিশ্বাস করে না, কিন্তু এত বড় একজন সিনিয়র লোক, সে কি তার ওনার মিথ্যা কথা বলেই কি লাভটা হবে? হয়তো ব্যাপারটা রটানো হয়তো, কিন্তু তাও ও রিস্ক নিল না, মানে মাথায় কিন্তু ব্যাপারটা রেখে দিল আর কি, ভুললো না। তো সেদিন তো রোববার ছিল, অফিস ছুটি। তো সারাদিন কিন্তু হইচই করে কাটলো ওদের। এমনি সময় 4 জনই থাকে বাড়িতে, কিন্তু সুদীপ তো বাইরে থাকে। তো সপ্তাহে যেহেতু একদিন পুরো ফ্যামিলি, একদিনই পুরো ফ্যামিলির সাথে গল্প করার সুযোগ পায়। তো এইভাবেই মোটামুটি 2 সপ্তাহ কেটে গেল, ভালোভাবেই কাটলো। হঠাৎ একদিন দেখলো রাত 2টো বাজছে তখন। তখন সুদীপ দেখলো ঠক ঠক করে যেন রান্নাঘর থেকে একটা আওয়াজ আসছে, মানে কেউ যদি ঠং ঠং করছে যেন একটা, মানে কিছু ঠুকছে পেরে দিয়ে কিছু একটা, মানে হাতুড়ি দিয়ে পেরে ঠুকছে হয়তো। তো ওই আওয়াজটি কন্টিনিউলি শোনার পর হঠাৎ সুদীপের ঘুমটি ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে পাশে জানলাতে অনন্যা দাঁড়িয়ে আছে। এবার উঠে দেখলো, অনন্যাকে জিজ্ঞাসা করলো যে অনন্যা দাঁড়িয়ে আছো কেন, রাত্রে তোমার কি ঘুম আসেনি? তখন বললো যে হ্যাঁ গো, আমার ঘুম আসছিল না তো, পিছনে তো এত সুন্দর নদী, পূর্ণিমার রাত চাঁদের আলোটি পড়েছে, মানে বাড়ির পিছনে একটা নদী ছিল আর কি, পাশে মাঠ ছিল আর পিছনে একটা নদী ছিল। তো বলে সুন্দর একটা নদী হাওয়া খাচ্ছ দৃশ্য দেখে আমি আর মানে শুয়ে থাকতে পারলাম না, আমি বললাম এখানে বসে থাকি। তো তখন সুদীপ বললো না না চলো ঘুমিয়ে যাবো, সারাদিন শরীর খারাপ করবে। তো বলো ঘুম আসছে না, বলে ঠিক আছে তোমার যখন ঘুম আসবে তখন তুমি কিন্তু চলে আসবে, ঘুমিয়ে যাবে। তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তার 2 দিন পরেই আবার একটি ঘটনা ঘটলো। সুদীপ তখন অফিসে ছিল, আর ওর ভাই যে অনিমেষ, অনিমেষের সেদিন কলেজে ক্লাস ছিল না, সেদিন ছিল বুধবার, কিন্তু ক্লাস ছিল না সেরকম। তাই ও ঘরেই থাকার করলো, ঘরেই প্ল্যান করলো যে ঘরেই থাকবো, ক্লাস টাস নেই সেরকম, তাহলে ফালতু কলেজ গিয়ে কি করবো এখন, ক্লাস না থাকলে কি করতে। তো ও বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঘরেই থাকবো। তো আশপাশটা একটু ফাঁকা ফাঁকা, ও ভাবলো ছাদে একবার গিয়ে দেখি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার করে ছাদটা কি ঘুরে আসি একবার। তো হঠাৎ ছাদে যেতে উপরে উঠতেই হঠাৎ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তো বললো, ভাবলো তো বাবা দাঁড়িয়ে আছে। তো অনিমেষ দেখলো বাবা তুমি উপরে কি করছো?
যেই বলা মাত্রই সেই ওর বাবা সঙ্গে সঙ্গে তাকায় অনিমেষের দিকে। আর তাকাবে কি, চোখগুলো লাল পুরো, আর মুখের দুপাশা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো এই দৃশ্য দেখেই তোর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে অনিমেষ, ভূত ভূত বলে চিল্লাতে শুরু করে। দিয়ে ও অজ্ঞান হয়ে যায় পরে। ওর মা বৌদি সঙ্গে সঙ্গে দেখে ফেলে যে হঠাৎ করে কিসের আওয়াজ এলো ছাদের কাছ থেকে, ছাদের সিঁড়ির থেকে আর কি। তো ভূত ভূত বলে চিল্লাতেই কত গেলো যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ডাক্তার দেখালো, আর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে দেখলো যে ডাক্তারবাবু আর ওর মা বাবা আর ওর বৌদি পাশে বসে আছে। তো বললো যে, তারপর পুরো ঘটনাটা বললো। কিন্তু ডাক্তারবাবু বিশ্বাস করলেন না, বলে তুমি হয়তো তাহলে সারাদিন পরিশ্রম, রাত জেগে পড়ো কি তুমি পরিশ্রম করো? বললো যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি কলেজের সাথে কম্বাইন্ড এক্সামের প্রিপারেশনও নিচ্ছি, তার রাত জেগে পড়তে হয় আমাকে। তো বললো ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওইটার জন্যই তোমার ভুল দেখা হয়েছে, রাতে ঘুম হয়নি, তাহলে ওই জন্যই তোমার ভুল দেখেছ। কিন্তু অনিমেষ কোনো মতে বিশ্বাস করতে পারলো না যে এতটা ভুল করে হয়, এতটা রিয়েলিস্টিক কখনো হতে পারে। তো অনিমেষ প্রথমে বুঝে গেছিল যে বিশ্বাস করবে না, কিন্তু ওর মা কিন্তু বিশ্বাস করেছে যে কিছু একটা হয়তো ঘটেছে ব্যাপারটা। তো সেটা রাত্রিবেলা সুদীপ এসে, মানে সুদীপ রাত্রিবেলা আসে, তারপর রেস্ট ফেস্ট নেওয়ার পর ওর মা ওকে বলে ব্যাপারটা। তো সুদীপ তখন ব্যাপারটা কিন্তু প্রথমে ইগনোর করে দিল, হয়তো যে অনিমেষ হয়তো রাত জেগে পড়ে, তো সেই সূত্রে হয়তো পরিশ্রমের জন্য হয়তো ভুলভাল দেখে ফেলেছে। তো এখন ওষুধ, ডাক্তার দেখেছে, তো বলছে হ্যাঁ ডাক্তার এসছে, বলো শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওষুধ দিয়েছে। তো অনিমেষ কিন্তু এখনো ভয়টা কাটিয়ে উঠতে পারেনি, গায়ে জ্বর চলে এসছে, রাত্রিবেলা আবার জ্বর চলে এসছে। তো ওষুধ আছে ওদের কাছে, তো মোটামুটি সকালবেলা সেরে উঠলো। কিন্তু সুদীপ কিন্তু ওর মায়ের কথাটা ফেলে যেতে পারলো না। আর সঙ্গে সঙ্গে সেই হরিপদ কাকার কথাটা মনে পড়লো, যে বাড়িটার মধ্যে ভূতের একটা উপদ্রব আছে, বলা হয় নাকি, আর ঘরে এই একটা সেম কেস হলো। তো ভাবলো যে এটা কাকতালীয় তো হতে পারে, হয়তো আমি ভাবছি হয়তো জাস্ট কোইন্সিডেন্স, এটা হতেও পারে। তো ও ব্যাপারটা ভুলে গেল। তারপর তার কিছুদিন পর হঠাৎ ওর ভাই যেন কেমন আচরণ বদলে গেল, সবাইকার সাথে তর্ক করতে শুরু করলো, মুখ গোমড়া করে থাকতো, মুখে হাসি ছিল না। যে ভাই সবাইকার সাথে এত মিশতো, হাসি খুশি থাকতো, সেই অনিমেষই কেমন যেন একটা হয়ে গেল, মুখ গোমড়া করে থাকতো, কোথায় কোথায় উত্তর দিত, মানে এমন মতো যেন কোনো নেগেটিভ এনার্জি ওর মধ্যে ঢুকে গেছে আর কি। তো এই বিষয়ে চিন্তা হলো। তো একদিন ওরা ঠিক করলো গ্রামের একটি কালী মন্দির আছে জাগ্রত। তো সেদিন ছিল রোববার। তো বললো যে চলো মন্দির থেকে ঘুরে আসি একবার। অনেকেই বাইরের লোক অনেকেই মন্দিরটা দেখতে আসে, মন্দিরটি বিশাল বড় আর কি। তো বললো ঠিক আছে চলো, খুব ভালো, আজকে ছুটির দিন আছে, চলো ঘুরে আসি একবার। তো সবাই পাঁচজনই বেরালো, পাঁচজন বেরালো, ঢুকলো সবাই। কিন্তু শুধু ঢোকার আগে দেখলো পিছন ফিরে, দেখছে অনিমেষ দাঁড়িয়ে আছে। তো অনিমেষ দাঁড়িয়ে আছে, এবার এবার ওর তো চিন্তা হলো যে অনিমেষ এইভাবে দাঁড়িয়ে আছে কেন, সবাই ঢুকে গেল। তখন বললো এ ভাই চ, অনিমেষ চ ভিতরে। ওই না দাদা, দাদা ভাই আমার শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে। অনেকবার জিজ্ঞাসা করলো কিন্তু সেই একই অ্যান্সার দিল। তো বললো দাদা ভাই আমি পাচ্ছি না, আমার শরীর ভালো লাগছে না, আমি বরং বাড়ি চলে যাচ্ছি। ও কোনো কথাই শুনলো না, সঙ্গে সঙ্গে টোটো ধরে ঘর চলে গেল। তো সেটা অবাক দেখে, এই বাড়িতে আসার পর ওর যেন কেমন যেন একটা, মানে বদলে গেছে যেন একটা। তারপরের দিন সকালে বাজার আবার যায়, বাজারে গিয়ে ওই হরিপদ কাকার দোকানে চা খায় আর কি। তখন হরিপদ কাকা বললো যে সব ঠিক আছে তো বাবা? তো তখন একটু চুপ করে বললো, যে মাথাটা নাড়লো। তো তখন বললো ঠিক আছে তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমি কথা বলছি। তার মোটামুটি 10 মিনিট পরে হরিপদ কাকা কাছে এসে বললো যে আমার কিন্তু সন্দেহ হয়েছিল যে কিছু একটা হতে পারে। তো বলো কি হয়েছে, তো পুরো ব্যাপারটাও খুলে বললো।
যে এই হয়েছে। তো তখন বললো এক কাজ করো, জঙ্গলের মাঝে, আমাদের গ্রামের মাঝে প্রান্তে একটা জঙ্গল আছে, মাঝে জঙ্গলের মাঝে একজন সাধু বাবা থাকেন উনি। তো উনি কিন্তু এইসব বিষয়ে পারদর্শী, এই অশুভ শক্তিকে কন্ট্রোল করার জন্য। তো বললো যে তোমার যদি এখন সময় থাকে, যদি বলো, তাহলে তোমাকে আমি নিয়ে যেতে পারি ওনার কাছে। তো দেখলো যে এটা যেহেতু যেহেতু নিজের ভাইয়ের জীবনের ব্যাপার আর পুরো ফ্যামিলির ব্যাপার, সেহেতু সুদীপ সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে কাকা, আমার সাথে চলুন, আপনি আমার বাইকে চলে চলুন, বলবেন কোন দিকে রাস্তাটা। তো কিছুক্ষণ পর ওরা পৌঁছালো দুজনে ওই সাধু বাবার কাছে, ব্যাপারটা পুরোটা খুলে বললো, বললো ঠিক আছে আমি তোমার ঘরে গিয়ে যাবো একবার। তো বললো আজ, তো বললো যে আজকে হবে না, কালকে অমাবস্যার রাত, কালকে যাবো। তো কোনো রকম বললো যে ঠিক আছে কালকে বাবা কিন্তু আসবেই না অন্তত, সাধু বাবাকে যে বললো আর কি। তো সেই দিন রাত আরেকটি অদ্ভুত ঘটনা ঘটলো। হঠাৎ ছাদে গিয়ে দেখছে মাঝরাতে সুদীপ, সবাই ঘুমোচ্ছে, কিন্তু ছাদে গিয়ে হঠাৎ দেখলো সুদীপ ওটা ফুটবল খেলছে, ছাদে একাই খেলছে ফুটবল। আর আর একটা দৃশ্য দেখি, ওর জন্য সিদ্ধারা বয় ঠান্ডা স্রোত বয়ে গেল একটা, দেখলো একটা ছায়ার সাথে ফুটবল খেলছে। তো এইসব এইটা দেখেই তো মানে প্রচন্ড ভয় পেয়ে গেল। ও আর কিছু বললো না, ও সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে দিল। পরের দিন সকালে আবার অনিমেষ দেখে সেই নর্মাল হয়ে গেল। নর্মাল হয়ে গেল বলতে কি, মানে আগের দিনে যে ও খেলেছিল রাত্রিবেলা সেটা কিন্তু মনে নেই, কিন্তু মেজাজ এখনো খিটখিটে হয়েই আছে ওর। তো পরের দিন সেদিনই সাধু বাবা এলেন। সাধু বাবা এলে দেখে সবকিছু দেখলেন, ব্যাপারটা পুরো ঘরটা দেখলেন। তো বললো যে এখানে একটা অশুভ শক্তির বাস আছে। তো উনি বললো যে অনিমেষে হাত পা বেঁধে দাও। হাত পা বেঁধে দেওয়ার পর উনি মন্ত্র ফন্ত্র অনেক কিছু করতে থাকেন। তারপরে ওর ভিতর থেকে একটা অদ্ভুত একটা আওয়াজ আসে, শুনল, মানে একটা বাচ্চা ছেলের আওয়াজ আসে। তো বাচ্চা ছেলেটার আওয়াজ শুনে হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল যে ওর ভিতর থেকে একটা অন্য বাচ্চা ছেলের আওয়াজ আসছে। তো সেটা দেখে সবাই ভয় পেয়ে গেল, বাকি চারজন। তো দেখলো যে আমি, বললো যে আমি এর সাথে খেলছিলাম, মানে বাচ্চা ছেলে যেরকম বলে আমি এর সাথে খেলছিলাম খেলছিলাম। তো তখন সাধু বাবা বলে উঠলো তুই কে, তোর নাম কি, আর তুই এর শরীরে কবজা করে কেন বসে আছিস। তো বললো যে আমার নাম হচ্ছে অমিত, এই বাড়ি হচ্ছে আমার, আমি এই বাড়িতে কাউকে থাকতে দেবো না, আমার যাকে ভালো লাগবে তাকেই আমি থাকতে দেবো, বাকি আমি কাউকে বাড়িতে থাকতে দেবো না। তো আমার একে ভালো লেগেছে, তো একে ছাড়া আমি কাউকে বাড়িতে থাকতে দেবো না। তো তখন ও বলে উঠলো যে কেন, এ তোর কি ক্ষতি করেছে। বললো না আমি আমার খেলার সাথে পেয়ে গেছি, আমি একে কোনো মতে ছাড়বো না। তারপর তো সাধু বাবা অনেক বললো যে তোর মুক্তির ব্যবস্থা করে দেবো, তোর সাথে কি হয়েছে বল, তোর সাথে কোনো অন্যায় হয়েছে। তো বললো না আমার সাথে কোনো অন্যায় হয়নি, আমি এই বাড়িতে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে আমার মৃত্যু ঘটে। তারপর থেকে কিন্তু এই বাড়ি আমার প্রিয়, কিন্তু আমি মারা গেলেও আমার আত্মা কিন্তু এই বাড়ি ছাড়তে পারে না, আর এই বাড়ি ছাড়বেও না কোনোদিন। তারপর সাধু বাবা জোর করলেন, অনেক কিছু মন্ত্রপুত বললেন। তারপরে একটা জানলা দিয়ে কি যেন একটা পেরিয়ে গেল কালো ছায়া। তারপর কিন্তু অনিমেষ শান্ত হলো। তো তখন সাধু বাবা বললো ঠিক আছে ওর হাত পা গুলো খুলে দাও এবার। তো সাধু বাবা বলে গেল যে দেখো আমি তোমাদের বিপদটা হয়তো কিছু সময়ের জন্য আমি মানে কি বলবো মানে বন্ধ দেখতে পেরেছি, কিছু সময়ের জন্য হয়তো রক্ষাটা পেয়েছো, কিন্তু তোমাদের সব থেকে ভালো উপায় বলবো এই বাড়িটা তোমরা ছেড়ে দাও। এই বাড়িতে মানে যত ইমিডিয়েট সম্ভব তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই বাড়িটা ছেড়ে দাও, এই বাড়িটা থাকা কিন্তু তোমার ঠিক হবে না। এই আত্মা অনেক শক্তিশালী, আমি তোমাকে কিছুক্ষণের জন্য হয়তো রক্ষা করতে পারবো, কিন্তু বেশি সবসময় তো আমি থাকতে পারবো না। তুমি আত্মা কিন্তু খুবই শক্তিশালী, তোমরা এক কাজ করো অন্য বাড়িতে শিফট হয়ে যাও, চলে যাও।
এবার তো মহা মুশকিল হলো, 5 জন মিলে আছে। তো ওর বন্ধু রমেশকে ফোন করলো সুদীপ। তো সুদীপ রমেশকে পুরো ব্যাপারটা জানালো। তো রমেশ তো ভয় পেয়ে ঘামতে শুরু করলো যে এই ব্যাপার। তো তারা ঠিক আছে, আমি দেখছি, তোদের ব্যবস্থা করছি আমি, তারা। তারপরে ওদের অফিসের, ওদের যেখানে অফিস সেখানে একটু দূরে একটা বাড়ি সঙ্গে সঙ্গে পেলো। পরের দিনই তারা বাড়িটা পেয়ে গেল। তো ও বাঁচা গেল। সেই রাত্রি কোনো রকম করে ওরা কাটালো। পরের দিনই ট্রাকে সব মালপত্র নিয়ে ওই পাড়ে চলে গেল, অফিসের কাছেই ছিল। তারপর ওরা হাঁপ ছেড়ে বাঁচলো। তার মোটামুটি 2-4 দিন পর আবার কিন্তু ওই সুদীপ ওই হরিপদ কাকার দোকানে আসে। তো হরিপদ কাকাকে বললো যে কাকা এই বাড়িটা তো অনেক ব্যাপার শুনলে, তো বাড়িটা ছেড়ে দিলাম। তো অফিসের কাছেই একটা বাড়ি নিয়েছি, 5 জনই আছি, ভালো বাড়ি। তো বললো, কাকাকে বললো যে কাকা এই বাড়িটাতে কি হয়েছিল বলতে পারবে? তো বললো যে সেটা আমি জানি না, তবে আমি আমার মুখে আমারও শোনা ব্যাপারটা আর কি। এই বাড়ির যে মালিক, তার একটি ছেলে ছিল। এই বাড়িটা উনি জায়গা কিনে করেন আর কি। তো ওনার ছেলে ছিল, ওনার ছেলের এই বাড়িটা প্রচন্ড প্রিয় ছিল। ছেলের নাম ছিল অমিত, আমি যতদূর জানি। তো ছেলেটি যখন 15-16 বছর বয়স, তখন ছাদে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে হঠাৎ করে পড়ে যায়, আর দিয়ে মাথায় আঘাত লেগে যায়। তারপর থেকেই নাকি ওর ছেলের আত্মা নাকি ওই বাড়িতে দেখা যায়। ওর মা বাবা কিন্তু, মানে বাড়ির যে মালিক মালকিন, তারা কিন্তু ওই বাড়িটা থাকতে পারে না, তারা কলকাতায় চলে আসে। কিন্তু বাড়িতে তোমার আগেও 3-4 জন ভাড়া কিন্তু এসেছে, তারা কিন্তু থাকতে পারেনি তোমাদের মতনই। তোমরা তো কিছু মাস থাকতে পেরেছো, কিন্তু যারা আগে ছিল তারা 1 সপ্তাহের বেশি থাকতে পারেনি। আর কেয়ারটেকার যে আছে, সেও কাউকে খুব একটা খুলে কথা বলে না। তো এইসব শুনে তো স্টিভ তো আশ্চর্য হলো। তো বললো, তখন হরিপদ কাকা বললো যে ভালো হয়েছে তোমরা ওই বাড়ি ছেড়ে দিয়ে চলে এসছো। তো শোনা যায় নাকি আজও ওই বাড়িটা আছে। যারাই আসে তারাই কিন্তু বেশি দিন থাকতে পারে না। তো বন্ধুরা, আজকের আমার গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।